উখিয়ায় ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা। নারী নিপীড়নে জড়িতরা আতাত করে আড়ালে থেকে যায় বললেন মির্জা আব্বাস। দেশ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, জামায়াত আমিরের মন্তব্য। মাগুরায় শিশু আসিয়ার মৃত্যুতে বিভিন্ন স্থানে কর্মসূচি, দোষীদের দ্রুত বিচার দাবি, শোক সন্তপ্ত পরিবারের পাশে মহিলা দলের নেত্রীরা। আরও বেড়েছে চালের দাম, সিন্ডিকেটকে দায়ী করলেন বিক্রেতারা। স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ। ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইনে শুরু ট্রেনের টিকিট বিক্রিও। ছুটির দিনে মার্কেটে ক্রেতার ঢল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তিনি বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। বাংলাদেশের 4 দিনের সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনকে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট। লাখো রোহিঙ্গা জমায়েত হন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয় সেখানে। এর আগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শিশুরা তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দাবি করেন। সেই সাথে উচ্চশিক্ষার নিশ্চয়তাও চান রোহিঙ্গা শিশুরা। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। And that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে গুতেরেসকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নারী নিপীড়নের মতো অপকর্মের সাথে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সাথে আতাত করে আড়ালে থেকে যায়। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আশা, আসিয়ার মতো ঘটনা থেকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা নেবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার। ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত ইফতারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোটা জাতির মুখ ছিন্ন ভিন্ন করে চলে গেছে আসিয়া। কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ্ট হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করে। সরি, আমার কথা এরকমই হয় ভাই, আমি কি করব? জায়গা মতো বসে আছে, জায়গা মতো, এবং ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সুতরাং লেখা হয় না। আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো হয়ে যাওয়ায় দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। আপনার সমালোচনা আপনার ভাষায় করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন।
তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। এদিকে রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন। ঢাকায় বসবাস করা নাটোরবাসীদের জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেছে নাটোর জেলা সমিতি ঢাকা। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, সারা দেশে নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ ও নিপীড়িতদের জন্য স্বাস্থ্য ও আইনি সহায়তার জন্য 2টি সেল গঠন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে সেল 2টি কাজ করবে। দেশে আইনের শাসন বহাল করে সমাজের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আইনি ও স্বাস্থ্যসেবা সেল, এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে তাদের সজাগ থাকা, এগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন, আইনজীবী এবং চিকিৎসকরা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়ে কাজ করবেন। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মাগুরায় মৌন মিছিল করেছে জেলা মহিলা পরিষদ। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে দাবি জানানো হয়। এদিকে আসিয়া হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখা। বিকেলে নগরীর 0 পয়েন্টে বক্তারা হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বরিশালে। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিল করে বাসদ। অন্যদিকে শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা হয়েছে সাতক্ষীরায়। জুমার নামাজের পর শহীদ আসিফ চত্বরে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু আসিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন মহিলা দলের নেত্রীরা। তারেক রহমানের পক্ষ থেকে আসিয়ার স্বজনদের সমবেদনা জানান তারা। সকালে আসিয়ার মায়ের সাথে দেখা করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, অতীতে ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ায় এই ধরনের সামাজিক অপরাধ বন্ধ হচ্ছে না। এ সময় আসিয়ার মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন আফরোজা আব্বাস। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাগুরার প্রথম শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বির বাড়িতে যান আফরোজা আব্বাস। তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। যখন দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যারা সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছে, এদের জন্য জনসমক্ষে ফাঁসির কাজটা ঝুলানো হতো, 2-1টা শুরু হলেই এই সহিংসতা কমে যাবে। তাহলে আমরা নারীরা নিরাপদ বোধ করব। কারণ এখন এই দেশ এমন একটা দেশে বসবাস করছি আমরা, শেখ হাসিনা এমন একটা দেশ সৃষ্টি করে গেছে যে ধর্ষণ করলেই তাকে পুরস্কৃত করা হতো, যেখানে একটা শিশু বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এই যে আসিয়ার ধর্ষণের পরে 8 বছরের আরো 2-3টা বাচ্চা ধর্ষিত হয়েছে। একটা বয়স্ক মহিলা তাকে বাসের মধ্যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এখানে যে দেশে এখন হাসিনা এমন একটা সিস্টেম শুরু করে গেছে যে শিশু বাচ্চা থেকে বয়স্ক কেউই নিরাপদ না। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েছে চালের দাম। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। অল্প কিছু কোম্পানির জিম্মির কারণেই দাম বাড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দাম কমেছে মাছের, সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের। স্বস্তি রয়েছে চিনি, সেমাই সহ রোজা ও ঈদ কেন্দ্রিক আইটেমগুলোর। লেবু ও 2-1টি পণ্য ছাড়া বেশিরভাগ সবজিতে আছে স্বস্তি। কমেছে মুরগির দাম। আরও বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘদিন চালের বাজারে স্বস্তি বিরাজ করলেও আবারও চড়েছে পণ্যটির দাম। আমদানি স্বাভাবিক থাকার পরেও কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে বেশিরভাগ চালের দাম। বিক্রেতারা বলছেন, অল্প কিছু কোম্পানির একচেটিয়া বাজারজাতের কারণেই বাড়ছে চালের দাম। সহসাই কমার সম্ভাবনা দেখছেন না তারা। বিয়ার আটায় আপনার মোটা চাল, এই যে মিনিকেট চাল
3-4 টাকা প্রতি কেজি দিতে পারছি হিসাবে করে। 84-85 টাকা ওরা মেইলে রেট করছে, আনতে আরও 2 টাকা 85-86, তার মানে 90 টাকা করে ফেলছে 1 কেজি চাল। আর সিজন আসতে এখন আরও 1-1.5 মাস, মিনিমাম 1-1.5 মাস বাকি আছে। এই 1-1.5 মাসের ভিতর তারা আমার মনে হয় 100 টাকা কেজি করবে। আমার 42-43 চলতে আছে রানিং, আমি ব্যবসা করতে আছি। আমরা সিজনে চালের দাম কম পাইছি, এখন এই কর্পোরেট কোম্পানিগুলো নাম পারমিশন দেওয়ার পরে তারা কিন্তু কৃষকের দিকে চাল বেশি দামে কিনা গোডাউনজাত করে রাখে, তার চেয়ে তারা বেশি মুনাফা করার জন্য। কিন্তু এটা মেলারা তখন দিয়ে এরকম করে নাই। স্বস্তি মাছের বাজারে কেজিতে 1 থেকে 200 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা, তবে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। কমার কিছু দেখতেছি না তো, মাছ তো একই অবস্থা দেখতেছি, দাম আগে যেরকম মনে হয় একই অবস্থা। খুব বেশি এক্সপেন্সিভ বলা যাবে না, বাজার স্থিতিশীল আছে, 2-1টা পণ্য ছাড়া আর কি। এই বল আগেই কিনে আছি আমরা 1000 টাকা কেজি কিনে আছি, আজকে বেচলাম 700 টাকা কেজি, কেজিতে 200-300 টাকা কমছে। কিছুদিন ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক। চিনি, সেমাই ও ঈদের সময়ে প্রয়োজনীয় পণ্যের দাম আছে নাগালের মধ্যেই। সেমাই, পোলাও চাল সমেত ঈদ এগুলো চাহিদা ভালো, ছোলার দাম কমছে 100 টাকা কেজি, চিনি 120 টাকা কেজি, সাদা চিনি, লাল চিনি প্যাকেট 140 টাকা কেজি, সরবরাহ ভালো আছে। ঈদের আইটেমের মোটামুটি আল্লাহর রহমতে এবার অনেক কম, কোনো কিছু বাড়ায় নাই, আগের মতোই দাম আছে। সবজির বাজারে লেবু, বেগুন সহ 2-1টি পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম। আগে ওজার মধ্যে অনেক দাম প্রথমের দিকে গেছে, এখন মোটামুটি সহন পর্যায়ে আছে। এখন মোটামুটি ভালো, শুধু লেবুর দাম একটু বাড়তি। টমেটো হলো 20 টাকা কেজি চলে, উস্তাটা হলো আপনার 60 টাকা কেজি পাইকারি। ব্রয়লার মুরগি 10 টাকা কমে 190 টাকা এবং সোনালী কেজিতে 30 টাকা কমে 280 টাকা বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি বেশি হয়েছে। ছুটির দিন হওয়ায় টিকিট বেশি বিক্রি হয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রিও, তবে শতভাগ টিকিটই অনলাইনে ছাড়ায় ভিড় নেই রেল স্টেশনে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদ সামনে রেখে শুরু হয়েছে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। কাউন্টারগুলোতে এখনও পুরোদমে টিকিট বিক্রি শুরু হয়নি, তবে প্রথম দিন গাবতলী বাস টার্মিনালে সকাল 9টা থেকে দক্ষিণ পূর্বাঞ্চলগামী পূর্বাশা ও রয়্যাল বাস কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশী যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ঈদযাত্রা ঝামেলামুক্ত করতে আগেভাগে টিকিট প্রত্যাশীরা ভিড় করছেন কাউন্টারে। নির্বিঘ্নে ও নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। আমি 4:15 গাড়ি পেয়েছি, মাশাআল্লাহ। এখানে তেমন কোনো চাপাচাপ মনে হচ্ছে না যে টিকিট পাওয়ার বিষয়ে। ঢাকা থেকে চুয়াডাঙ্গাতে বিকালে টিকিট কাটছি, তো পেয়েছি, বাট একটু পিছনের দিকে। আর অবশ্যই যাব ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। ছুটির দিন ও অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় বাসের টিকিট বিক্রি ভালো হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আজকে ছুটির দিন, আজকে প্রথম ঈদের টিকিট ছাড়ছি, আজকে সারাটা একটু বেশি আছে। আমাদের সরকারি রেট অনুযায়ী বিক্রি হচ্ছে 750 টাকা, এসি গাড়ি বিক্রি হচ্ছে 1200, 1400, 1600, এক একটা গাড়ি এক এক রকম কোয়ালিটি। তবে টিকিট প্রত্যাশীদের কেউ কেউ অভিযোগ করেছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সময়ে টিকিট হাতে পাননি তারা। সিরিয়াল ছাড়াও আর কি টিকিট কাটার সুযোগ দিচ্ছে সামনে থেকে, এই ঘটনাটাই ঘটছে। তারা আসি প্রায় আধা ঘন্টার উপরে আসছে, কিন্তু এখানে মাঝে মাঝে কিছু সিরিয়াল ব্রেক করে মহিলাদের টিকিট দিয়ে দিতেছে আমাদের আগেই। এদিকে বাসের পাশাপাশি শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল অংশের জন্য টিকিট দেওয়া হয়েছে, সেখানে আমাদের 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য আছে 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হচ্ছে। দুপুর 2টা থেকে অনলাইনে বিক্রি হচ্ছে দেশের পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবারের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানী নিউ মার্কেট। বেড়েছে ক্রেতাদের ভিড়, সাথে বিক্রিও। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে তুলনামূলক সাশ্রয় কেনার কথাও বলছেন অনেকেই। সময়ের সাথে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা দোকানীদের। পলাশ তালুকদারের ক্যামেরায় ছুটির দিনের ঈদের কেনাকাটার বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রমজানের দ্বিতীয় শুক্রবার রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের ভিড়। নিজের এবং প্রিয় মানুষের জন্য পছন্দের ঈদ উপহার কিনতে রোজা রেখে রোদ উপেক্ষা করেই মার্কেটে ছুটছে রাজধানীবাসী।
নারী, পুরুষ কিংবা শিশু সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে ঈদ উপলক্ষে বাহারি রং আর ডিজাইনের পোশাকের কালেকশন নিয়ে এসেছেন দোকানিরা। ভিড় আছে জুতা, কসমেটিক, জুয়েলারি আর ঘড়ির দোকানেও। দরদাম করে পছন্দের পোশাক কিনতে রাজধানীর এই মার্কেটটি অনেক ক্রেতার কাছেই প্রথম পছন্দ। রাখবেন কত? বলেন কত দেবেন? 800 আমি ধরি একদম বলবো, একদম 1050 চলবে। ঈদের কালেকশন আর পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মতভেদ আছে, তবে এই মার্কেটের দাম কিছুটা সাশ্রয়ী জানালেন অনেকেই। অনেকদিন মাঝখানে আসা হতো না, এখন আবার আসছি এবং মানে খুব প্রাণবন্ত, মানে ভালো লাগছে। রিজনেবল প্রাইসে আমরা মানে আমাদের পছন্দের প্রোডাক্টটা পাচ্ছি। চশমা, ঘড়ি, পেন কিনবো। একটা পেন কিনেছি, জুতা কিনবো, 3 পিস কিনবো, গাউনও কিনবো। আগের বছরের থেকে এবছর খুব নতুন নতুন কালেকশন আসছে, ভালোই লাগতেছে। প্রচুর মূল্য, মানুষেরও ভিড় প্রচুর। কালেকশন খুবই ভালো, বাট অনেক ভিড়, এখানে ঠিকমতো কেনাকাটা করা যাচ্ছে না। কালেকশন তো ওই পাকিস্তানি হয়ে গেছে, আর দাম খুবই চড়া। কয়েকদিন যাবত শপিংই করতেছি, কিন্তু কিছু কিনতে পারি নাই। দাম, ওরা তো দাম ছাড়ে না। দামের বিষয়টা যত না মানে ভেরি করতেছে, তার চেয়ে বেশি ভেরি করতেছে আপনার পছন্দটা। বিক্রি বাড়লেও দোকানিরা বলছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে এখনো অপেক্ষায় তারা। আমাদের প্রত্যাশামূলক না। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে থেকে বাজার পরিবর্তন হয়েছে, মোটামুটি ভালো বেচা কিনা আছে এখন। আজকে ভিড় অনুযায়ী বাজারটাও ভালো যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। ঈদ যত এগিয়ে আসবে কেনাকাটা তত বেশি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মাহে রমজানের প্রতিদিনই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আয়োজন করা হয় গণ ইফতারের। ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি সহ আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় এই আয়োজন। এতে নির্দ্বিধায় অংশ নিতে পারেন মসজিদে আগত যে কেউ। এমন আয়োজনে শরিক হতে পেরে খুশি রোজাদাররাও। শুভ মাহফুজের রিপোর্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, অন্যটি হলো মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের রোজাদারদের ইফতারের মনোরম এই দৃশ্য যেন হাদিসের সেই বার্তাকেই বহন করে। রাস্তার মুসাফির থেকে শুরু করে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিসহ হাজার হাজার মুসল্লি একসঙ্গে বসে ইফতার করছেন এখানে। আমরা অনেকে কর্মব্যস্ততার পরে আসি, এখানে একত্র হই, সবাই মিলে ইফতার করি। এই ইফতারের মজাটা আলাদা। এখানে আমাদের সকলের ন্যাকের উদ্দেশ্যে আসা। জোরে নামাজ পড়ি, আসর নামাজ পড়ি, আবার তালিম শুনি, কথা বলি। আমরা চাই যে 30টা রমজান রাখতে পারি এবং ইফতারের উপলক্ষে বা আমরা এখানে থাকি, সবাই এটাই আমরা উপলক্ষ করে আসি। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি, যেন মহান আল্লাহর আরও নিকটবর্তী হন সবাই। যতদিন আসা ইফতার করতেছি অনেক ভালো লাগতেছে। বাড়িতে প্রতিনিয়ত তো বাড়িতে করতাম, বাড়িতে করে এই আনন্দটা ফিল পাইতাম না, তো আলহামদুলিল্লাহ এখানে আসা কিন্তু অনেক ভালো লাগছে। আরব দেশের লোক মক্কায় বা মদিনায় ইফতার করে যে আনন্দ পায়, আমরা বায়তুল মুকাররমে ইফতার করে ওই ধরনের আনন্দ পাইতেছি। এতগুলো লোক একত্রে ইফতার করা আমি কখনো দেখি নাই। প্রতিবারের মতো এবারও বায়তুল মুকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। কয়েক হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। যারা এখানে ইফতারি করতে এসেছে রোজা আল্লাহর জন্য, আর এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর মেহমানরা, তো আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্যই মুসল্লি কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে। একসাথে এত লোক ইফতার করতেছে বা আমাদের পরিচালনা করতে যে কাজটা আমাদের ভাইয়েরা মিলে করতেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর রসুল যেভাবে করে আসছে আমরা সেভাবে কিন্তু করতেছি। আর এটা যে এক লোকে এতগুলো লোক ইফতারি করলে একটা যে আনন্দ, সে আনন্দ এখানে। পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য এই আয়োজন চলমান থাকবে বলে জানান আয়োজকরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাবার ঘটনাকে যারা একক কৃতিত্ব বলে দাবি করছেন তা ঠিক নয়।
বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, ৭১-এর ৯ মাসে লাখো মানুষ রক্ত দিয়ে স্বাধীন করা দেশ শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা লুটপাট করে শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর সবাই মিলে সংগ্রাম করে রক্ত দিয়ে শেষ পর্যন্ত বিজয় এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম। ছাত্র আন্দোলনের যারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে তারাই আন্দোলন করেছে, কেবল আর কেউ আন্দোলন করেনি, আমরা ছিলাম না। এই বিষয়টা আমার মনে হয় এই ভুল ধারণাটা তাদের থেকে ভাঙাতে হবে। আমরা আমাদের ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে নতুন দল এসেছে তাদেরকে স্বাগত জানিয়েছে, আমিও তাদেরকে স্বাগত জানাই। গণহত্যা খুনি হাসিনা চালিয়েছে, নিরীহ শিশুদের উপরে গুলি করার যে অর্ডার দিয়েছে, আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীকে যে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছে সাধারণ ছাত্র জনতার উপরে, সেটার বিচার অবশ্যই হতে হবে এবং বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা এবং তার দোষরদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে কলঙ্কমুক্ত করবে ইনশাআল্লাহ। এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। ৩ দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম.শ. আরেফিন সিদ্দিক। এর আগে এই শিক্ষাবিদের প্রতি শেষ শ্রদ্ধা জানায় ছাত্র, শিক্ষক, সহকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ম.শ. আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান এই শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তার প্রথম জানাজা হয়েছে রাজধানীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনের সামনে বাইতুল আকসা জামে মসজিদে। সকাল 11টায় এতে অংশ নেন পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জানাজা শেষে উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজার ব্যবস্থা করা হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। পরে ধানমন্ডির ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মরহুমের সহকর্মী, অসংখ্য ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এতে অংশ নেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মসজিদের বাইরেও আরেক দফা জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের। তার প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় উন্মুক্ত রাখা হয়। আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় পাওয়া আরেফিন স্যারের মতো একজন শিক্ষককে সান্নিধ্যে আসার সুযোগ হওয়া। উনি আমার সহকর্মী ছিলেন, একই সাথে একটা প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার মানুষ ছিলেন এবং উনি মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করেছেন। শিক্ষক ও গণমাধ্যম হিসেবে তার অবদানের কথা স্মরণ করেন সবাই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য রাজধানীর 10 থেকে 12টি পয়েন্টে ইফতারের আয়োজন করে আসছে ভালো কাজের হোটেল। প্রতিদিন প্রায় 6000 লোকের জন্য ইফতারের আয়োজন করে এই সংগঠনের উদ্যোক্তারা। প্রায় 1 যুগ ধরে তারা রাজধানীতে ভালো কাজের বিনিময়ে খাওয়াচ্ছেন দুপুরের খাবার। বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। রাজধানীর 7 রাস্তার ও কাউরান বাজারের ফুটপাতে চলছে চলতি পথের মানুষ ও ছিন্নমূলদের জন্য ইফতার তৈরির তোড়ঝোড়। কিছু যুবক সারি সারি করে সাজিয়ে রাখছেন পানি, শরবত আর খাবারের প্যাকেট। 1 যুগ ধরে ঢাকার বিভিন্ন পয়েন্টে দুপুর ও রাতে খাবার দিয়ে পাশে থেকেছেন ছিন্নমূল মানুষদের। রমজানেও থেমে নেই সেই প্রচেষ্টা। অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য এই খাবার যেন নিয়ামত। চলতি পথের অনেকেই এই খাবার দিয়ে ইফতার সারেন। রাজধানীর বুকে এমন চিত্র দেখে অনেকটাই খুশি পথচারীরা। কাজ কামে আইছি, কাজ পাই নাই, তো আমার কাছে টাকা নেই, তখন আমি ভাবলাম কোথায় ইফতারি করব, কি করব, যেমন আমিও এখানে বসলাম। যারা দিতে আছে ওগুলোকে আমরা দোয়া করি ভালো। ইফতারের সময় এমন খাবার যেন রমজানের আমেজ এনে দিয়েছে ছিন্নমূল মানুষের মনে। এছাড়া পথচারীদেরও সময় মতো রোজা ভাঙার সুযোগ মিলছে এমন উদ্যোগে। যা দিতেছে আর আল্লাহ ইয়ে করুক, আর সবই খাইতেছে, ছোট বড় সবই খাইতেছে।
কারওয়ান বাজার সহ রাজধানীর বেশ কিছু পয়েন্টে নিয়মিত ইফতারের আয়োজন করে থাকেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। আমাদের মেইন উদ্দেশ্য লক্ষ্য এইটাই যে যারা আমাদের এখানে খাবার খেতে আসে খাবারটার বিনিময়ে তারা অন্তত দিনে একটু হলে ভালো কাজ করবে বা পরোপকার করবে। আর আমরা যদি বলি আমাদের সার্বিক উদ্দেশ্য কোনটা, তবে আমরা বলতে চাই যে ক্ষুধামুক্ত বাংলাদেশ একটা স্বপ্ন আমাদের জন্য। আমাদের কার্যক্রমটা মূলত 2009 সাল থেকে শুরু। এখন যেভাবে আমরা রেগুলারই আমাদের কার্যক্রম পরিচালনা করছি, তখন আসলে এইভাবে হয়ে উঠছিল না। তখন আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আছে আরিফুর রহমান শিহাব ভাইয়া, ওনারা হচ্ছে সপ্তাহে একদিন বা মাসে একদিন এভাবে ইভেন্টগুলো পরিচালনা করতো। ইফতার সামনে রেখে মাগরিবের আজানের অপেক্ষায় শত শত মানুষ। রাজধানীর বেশ কিছু পয়েন্টে এভাবেই চলতি পথের মানুষদের ইফতারের ব্যবস্থা করেছেন ভালো কাজের হোটেল নামে পরিচিত সেই উদ্যোক্তারা। তারা যেমন দুপুরে খাবারের ব্যবস্থা করে থাকেন রাজধানীর বেশ কিছু পয়েন্টে, ঠিক তেমনি রাজধানীর বেশ কিছু পয়েন্টে রমজানেও ইফতারির ব্যবস্থা করেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন কাজ করে আসছেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। তাদের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচিত শাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং শান্তি, স্বস্তি ও শৃঙ্খলা ফেরানোই সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ময়মনসিংহের একটি রেস্তোরাঁয় হালুয়াঘাট ইউথ ফোরাম আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর আমন্ত্রণে পল্লবীতে পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক ও পল্লবী এলাকার বিশিষ্টজনরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। শায়েস্তাবাদ ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আবু নাসের আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। দীর্ঘ সময় মানুষকে জিম্মি করে দেশ জুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সৌফু। বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা পূর্বপাড়া মীরবাড়ি জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এ দাবি জানান তিনি। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জিয়া পরিবারের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল। আলেম ওলামা সহ 60 লাখ মানুষের নামে মামলা দিয়েছিল। সাতক্ষীরার কলারোয়ার কয়লা ইউনিয়ন বিএনপির ইফতার পূর্ব বক্তব্যে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিকালে গাজীপুরের কোনাবাড়ি থানা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রোজার গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে সাভারে। আমিনবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা জেলা সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন। ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, বিএনপি এদেশের গণমানুষের কল্যাণে রাজনীতি করে। বিএনপি মানুষকে স্বপ্ন দেখায়, আবার স্বপ্ন বাস্তবায়নও করে। কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের নবাবচর প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানসিঁড়ি যুব সংঘের উদ্যোগে 13তম ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর কুমিল্লা জেলা সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় আবুল হাসনাত সজীবের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার নিন্দা জানানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন বক্তারা। BFDS ইফতার ও বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে সামনে রেখে সাধারণ জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে দেশের বিশিষ্ট ডেন্টাল চিকিৎসকদের প্রবন্ধ নিয়ে বিশেষ প্রকাশনা নিরাময় 2 এর মোড়ক উন্মোচন। সংগঠনের সভাপতি ডাক্তার রকিবুল হোসেন রুমি, মহাসচিব ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ এতে বক্তব্য রাখেন।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল ও কমিটির পরিচিতি সভা হয়েছে। সন্ধ্যায় সাভার মুক্তির মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুর রহমান, সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াজুল ইসলাম পরশ ও সাধারণ সম্পাদক বাবুল মোড়ল সহ অন্যরা। ইফতার ও দোয়া মাহফিল করেছে স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। উত্তরার একটি রেস্টুরেন্টে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশের রপ্তানি খাত এগিয়ে নিতে ও দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুইলস। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য রাজীব মহাজন, জসিমউদ্দিন, এম এ সালাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসএসসি 2004 ব্যাচের ইফতার মাহফিল হয়েছে ঢাকায়। এতে সমগ্র বাংলাদেশ থেকে বন্ধুরা মিলিত হয় এবং একসাথে এতিম শিশুদের নিয়ে ইফতার করে। উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিমুল ইহসান রোমেল, সাইফুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফয়েজুর শৌখিন সহ অন্যরা। ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার লুৎফুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে দত্তের বাজার ইউনিয়নের 5 ও 6 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। ক্রিকেট। মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমদের ঘাটতি সহজে পূরণ হবার নয়। পরিকল্পনার ভুলের কারণে তৈরি হয়নি বিকল্প, তবে রয়েছে সম্ভাবনাময় অনেক প্রতিভাবান। তারা পারফরমেন্স করতে পারলে সময়ের সাথে উপযুক্ত হয়ে উঠবে বাংলাদেশ দল, মনে করেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মানিক মাহমুদের রিপোর্ট। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব তারা। 2007 বিশ্বকাপে নৈপুণ্যের ঝলক দেখিয়ে সাকিব তামিমরা জানান দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে আধিপত্য বিস্তার করবেন তারা। বছরের পর বছর তা করেছেন এই ক্রিকেট লিজেন্ডরা। তবে সময়ের সাথে তারা 5 জনই এখন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অতীত। মাশরাফিকে দিয়ে শুরু, সবশেষ লাল সবুজের জার্সিকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গরা। সেখানেই নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট বলেন, দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনস্বীকার্য। তাদের ঘাটতি পূরণে পাইপলাইনে অনেকে থাকলেও অভাব মানসম্মত ক্রিকেটারের। নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার, এবং আমরা যদি মিডিয়াতেও দেখি বা আপনাদের আলাপ আলোচনায় দেখি, অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল, কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে। আমাদের ব্যাকআপে অনেক কোয়ান্টিটি আছে, বাট কোয়ালিটির সংখ্যা খুবই কম। বাট আমি মনে করি যে বাংলাদেশে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। তারপর নতুনদের নিয়ে আশাবাদী ফাহিম ও পাইলট। সংগ্রামী ক্যারিয়ার ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তরুণদের। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক সাকিব, তামিম, মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে। এবং বিশেষ করে 7 নম্বর পজিশনে ব্যাটিং করা এত সহজ ছিল না। সে কিন্তু খুবই সাকসেসফুলি একটা জায়গাটা ধরে রাখছিল সবসময়, এবং আমি বলবো যে ম্যাচ উইনিং কিছু ইনিংস খেলতো শেষ বেলায়। সুন্দর সুন্দর ইনিংস ছিল, বড় বড় বাংলাদেশ টিম তার জন্য বড় বড় রানও করতে পেরেছে। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের চুক্তি শেষ হলেও আবারও নতুন মেয়াদে থাকছেন এই ক্যারিবিয়ান। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কথায় মিলল তেমনই ইঙ্গিত। দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে ফিল সিমন্স আমাদের কোচ, বাট কথাবার্তা চলছে এবং সবকিছু ইতিবাচক। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। ধন্যবাদ, শুভরাত্রি।